আসসালামু আলাইকুম। ক্লিয়ার শুনতে পাচ্ছি? শুভ সন্ধ্যা। ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, ক্লাস শুরুর জয়েন হওয়ার উইদিন 2 or 3 মিনিটসের ভিতরে ক্লাস শুরু হয়ে যাবে। যে বিষয়টা এর পরে আলোচনা করা হয়ে যাবে ওই বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর দেওয়া হবে না। আমি ক্লাসে এসে আপনাদের জন্য ওয়েট করতে পারবো না এবং এটা সমুচীন হবে না। সুতরাং অন টাইমে ক্লাসে আসবেন। নেক্সট টাইম যেন এরকম না হয়। অ্যাক্টিভ হন। আপনি কিন্তু অনেকগুলো টাকা দিয়ে ভর্তি হয়েছেন, অ্যাক্টিভ হন। ক্লাসে অ্যাক্টিভ করার জন্য খুব শীঘ্রই হয়তো বা খুবই কঠিন বার্তা পেতে যাচ্ছেন। যারা রেগুলার ক্লাস করবে না তারা হয়তো আর ক্লাস করতে পারবে না। খুব কঠিন বার্তা হয়তো আপনি পেতে যাচ্ছেন খুব শীঘ্রই, সেটা জুলাই মাসের 1 তারিখ থেকেই। ঠিক আছে? কারো যদি কোনো ক্লাস মিস হয়ে যায় সে পরবর্তীতে ওই ক্লাস আর করতে পারবে না। আচ্ছা, আমরা একটু বলে দিই তো আমরা গত ক্লাসে কোন পর্যন্ত পড়েছিলাম, একটু বলেন তো। গত ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? দ্রুত। গত ক্লাসে কোন পর্যন্ত পড়েছিলাম? গত ক্লাসে কোন পর্যন্ত পড়েছিলাম? প্রপার কমন। প্রপার কমন আরেকটা পড়ছিলাম মনে হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? প্রপার কমন। এটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর দিবেন। কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এই কথাটা জানেন কে বলেন? কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এই কথার সাথে একমত? ইয়েস অর নট, দ্রুত বলেন। এটার পরে আমরা আলোচনা শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, 3টা পড়া হয়েছে এক্স্যাক্টলি। কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এই কথার সাথে একমত অর দ্বিমত? ইয়েস অর নট? ওকে, চলেন আলোচনা শুরু করি।
যদি আমি এরকম বলি, খাতায় উপরে শিরোনাম দিবেন কালেকটিভ, COLLECTIV, কালেকটিভ নাউন। কালেকটিভ শব্দের অর্থ হচ্ছে সমষ্টিবাচক। সমষ্টিবাচক। এই জায়গাটা থেকে, এই নামটা থেকে আমাদের একটা, এই জায়গাটা থেকে বা এই নামটা থেকে আমাদের একটা ধারণা হওয়া উচিত। সমষ্টি হইতে হলে তো, সমষ্টি হয় কি দিয়ে বলেন তো? সাধারণত দুইয়ের অধিক জিনিস, ব্যক্তি, বস্তু, প্রাণী, এগুলো দিয়ে সমষ্টি হয়। সমষ্টি হইতে গেলে তো অ্যাটলিস্ট মিনিমাম দুইটার বেশি লাগে, যোগফল লাগে, তাই না? আচ্ছা, বাস্তবিক একটা উদাহরণ দিই। আমাদের সাকিব খান বা সাকিব, একটা লিখি, দুইটাই বুঝেন। ক্রিকেটার সাকিব সম্পর্কে লিখলাম। যদি বলা হয় সাকিব, তাহলে নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝানো হলো। যদি বলা হয় সাকিব, তাহলে নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝানো হলো। তাহলে এটা কোন নাউন ভাই বলেন তো? প্রপার নাউন। প্রপার নাউন। আচ্ছা, এবার সামনেটা নেন। সাকিবের একটা পরিচয় আছে, সে কি বলেন তো? প্লেয়ার। প্লেয়ার, খুব মনোযোগ দিয়ে দেখেন। যদি বলা হয় প্লেয়ার, এখন এই প্লেয়ারের ভিতরে বলেন তো, প্লেয়ারের ভিতরে কি শুধু সাকিবকে বোঝাইছে, নাকি প্লেয়ার, খেলোয়াড়, ওই ওই শ্রেণীটাকে, খেলোয়াড় শ্রেণীটাকে বোঝানো হয়েছে বলেন তো? প্লেয়ার দ্বারা কি একজনকে বোঝানো হয়, নাকি ওই জাতীয় সবাইকে বোঝানো হয়? ওই জাতীয় সবাইকে বোঝানো হয়। যদি একটা দ্বারা সব, ধরেন আপনার এখানে 100 প্লেয়ার আছে, ওই যে বলছিলাম কমন নাউন হচ্ছে একটা বোতলের মতো, যেটার ভিতরে সবগুলাকে ঢোকানো যায়। এখানে এই প্লেয়ারের ভিতরে সাকিব আল হাসানকেও ঢোকানো যাবে, এই প্লেয়ারের ভিতরে বেন স্টোকসকেও ঢোকানো যাবে, এই প্লেয়ারের ভিতরে ক্রিস জর্ডানকেও ঢোকানো যাবে, ডেভিড ওয়ার্নারকেও ঢোকানো যাবে, আমাদের মাহমুদুল্লাহকেও ঢোকানো যাবে, ক্রিস গিলকেও ঢোকানো যাবে, রাবাদাকেও ঢোকানো যাবে, তাই তো? সুতরাং এটা একটা বোতলের মতো। কিসের মতো বলেন তো? প্লেয়ার। পৃথিবীতে কত শত ক্রিকেটার আছে আমি আপনি কি জানি? আমি হয়তো বা হাইস্ট 15-20 জনের নাম জানি, আপনি হয়তো বা 20-50 জনের নাম জানেন, আমি কি জানি? প্রত্যেকটা নাম যখন আলাদা আলাদা তখন প্রপার নাম। যখন আমি প্লেয়ার বুঝাইলাম তখন আমি নির্দিষ্ট কোনো প্লেয়ারকে বুঝাইনি। পৃথিবীর যে কোনো প্লেয়ার হইতে পারে, পারে কিনা? পৃথিবীর যে কোনো প্লেয়ার হইতে পারে। সুতরাং প্লেয়ারটা কোন নাউন? কমন নাউন। আচ্ছা, এইবার একটু খেয়াল করেন, যদি বলা হয় প্লেয়ার, আমরা একটু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করব। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যখন চিন্তা করি, তখন বাংলাদেশের ধরেন 100+ ক্রিকেটার আছে, 100+ প্লেয়ার আছে, তাই না? বাংলাদেশে 100+ প্লেয়ার আছে। এখন যখন কোনো দেশের বিরুদ্ধে খেলে, বিপক্ষে, বিরুদ্ধে শব্দটা আসবে না, বিপক্ষে খেলে, অথবা কোনো একাডেমির বিপক্ষে খেলে, তখন খেলে কতজন বলেন তো? 11 জন। এই যে প্লেয়ার গুলা আছে বোতলবন্দি, এখান থেকে নিয়ে কিছু একটা গঠন করে, কিছু একটা গঠন করে। এই ধরেন 11 জনকে নিয়ে গঠন করলো টিম অথবা স্কোয়াড, SQUAD, অথবা গ্রুপ, GROUP, গ্রুপ। তার মানে এই প্লেয়ার গুলো নিয়ে আমাদের টিম গঠন করা যায়, স্কোয়াড গঠন করা যায়, গ্রুপ গঠন করা যায়। তাহলে আমরা এই টিমে কি পাইছি বলেন তো? কাদের সমষ্টি পাইছি? প্রপার নাউনের সমষ্টি না, এই যে কমন নাউনের সমষ্টি পেয়েছি। কতগুলো কমন নাউনের সমষ্টিকে কি বলা হয়? কালেকটিভ নাউন বলা হয়। আবার স্কোয়াড, গ্রুপ, এই তিনটার ভিতরে ধরেন 10 জন আছে বা 20 জন আছে, 12 জন আছে, 17 জন এরকম আছে। তার মানে কিছু প্লেয়ারকে নিয়ে আমি আলাদা কোন দল গঠন করলাম, গ্রুপ গঠন করলাম, সমষ্টি করলাম, এটা নামই কালেকটিভ নাউন।
তো কালেকটিভ নাউন মূলত হচ্ছে কমন নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হয়। এটা হলো একটা উদাহরণ। কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেন, তাইলে উদাহরণ মুখস্থ করা লাগবে না। এবং ইন ফিউচার যখন আপনি লিখবেন, আমি আপনাকে একটু পরেই দেখাচ্ছি। আরেকটা এক্সাম্পল দিই। হ্যাঁ, ধরেন একটা বইয়ের নাম লিখলাম, APPLIED, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। খুব মনোযোগ দিয়ে দেখেন, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। একটা বইয়ের নাম, কিসের নাম বলেন তো? একটা বইয়ের নাম। আমি যদি বলি যে বেসিক যাদের একদম জিরো লেভেল থেকে যারা শিখতে চান তারা এই বইটা পড়তে পারেন, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, পিসি দাসের বইটা পড়তে পারেন। তা আমি এই বইয়ের নাম যখন নিলাম তখন কয়টা বইকে বোঝানো হচ্ছে বলেন তো? একটা বই। নির্দিষ্ট করে আমি এই বইটাকে বোঝাইলাম, তার মানে এটা প্রপার নাম। কিন্তু আমি যদি এখানে লিখি বুক, আমি যদি এখানে লিখি কি বলেন তো, বুক, তখন সেটা কি হয়ে গেল? কমন নাউন। এবার যখন আমি লিখবো লাইব্রেরি, LIVRARY, তার লাইব্রেরিতে কি বলতো? একটা বই থাকে, দুইটা বই থাকে, নাকি অনেকগুলা বইয়ের সমষ্টি থাকে? অনেকগুলা বইয়ের সমষ্টি থাকে। এই দুইটা এক্সাম্পল যেইভাবে লিখলাম এইভাবে লিখেন। লিখার পরে নিচে স্টার চিহ্ন দেবেন, এইভাবে লিখবেন কতিপয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হয়, অর্থাৎ কমন নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হয়। শেষ। কি লিখবো? কতিপয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে কালেকটিভ নাউন বলে, অর্থাৎ কমন নাউন এর সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হয়। কালেকটিভ নাউন বলা হয়। লেখা শেষ হলে ডান লিখবেন। লেখা শেষ হলে ডান লিখবেন। আপনাদের ক্লাসে যদি রেসপন্স এত কম থাকে তাহলে আমি একদিনে একটা লেকচার শিট প্রচলিত কোচিং সেন্টার গুলো যেভাবে পড়ায় আমি কিন্তু এইভাবে পড়াই দিব, কেমন? তাহলে আমি এত ডিটেল পড়াবো না, আর তখন আমি ধরেই নিব যে আপনি এটা পারেন। যেহেতু BCS এর কোর্স করতে আসছেন, তাহলে আপনি পারেন। আল্লাহু আকবার। এই কনসেপ্ট ক্লিয়ার হইল? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, যদি এটা হয় তাহলে বাকি উদাহরণগুলো আপনি একটু দেখে নেবেন, কেমন? এই জায়গায় একটু দেখার চেষ্টা করেন, পরবর্তী টাইমে ওটা যাই। দেখেন কি বলা আছে, দা জুরি। জুরি মানে হচ্ছে বিচারক মন্ডলী, অর্থাৎ কয়েকজন বিচারক মিলে বিচারকদের একটা বেঞ্চ গঠন করা হয়, ওটাকে বলা হয় কি? জুরি। দা অডিয়েন্স, শ্রোতা মন্ডলী, একজন না অনেকজনের সমষ্টি, অনেকজনের সমষ্টি, কালেকটিভ নাউন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ইউ মাস্ট ওয়াচ দা ফ্লিট। ফ্লিট মানে কি জানেন? রণতরীর বহর। রণতরীর বহর বলতে কি জানেন? ওই যে যুদ্ধ করার সময় অনেকগুলো যুদ্ধ জাহাজ একসাথে পাঠায় না? ধরেন রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করছে, দেখেন লাইনের পর লাইন, কয়েক মাইল, প্রায় মানে শত শত মাইল আপনার দেখবেন আপনার কি বলেন তো জাহাজ আর জাহাজ, মানে আপনার যুদ্ধের কি বহর যে বহন করে, অস্ত্র বহন করে, গাড়ি আর গাড়ি, এটাকে বলা হয় যুদ্ধ বহর। এই জন্য কালেকটিভ নাউন। হার্ড মানে কি বলেন তো? দল। পশু পাখির কি বলেন তো? পশুদের দলকে বোঝানো হয়, এই জন্য এটা কি বলেন তো? সর্বশেষ খুব সম্ভবত 41তম BCS এ কালেকটিভ নাউন থেকে প্রশ্ন আসছিল, 41 অথবা 43তম BCS। আচ্ছা, এখন কিছু জিনিস আছে, যেমন এই যে মান কি, খুব ভালো করে লক্ষ্য করেন, এগুলা কিছু জিনিস মুখস্থ রাখতে হয়। যে মান কি বা বানরের দলকে বোঝানোর জন্য আসলে কি বোঝানো হয়। এইখানে যে কয়টা আছে, গ্রুপ, হার্ড, সোয়াম, ফোক, তারপরে কে ট্রুপ, এই সবগুলাই কালেকটিভ নাউন।
এই সবগুলোই কিসের কালেকটিভ নাউন, কিন্তু মানকির জন্য স্পেসিফিক বা বানরের জন্য স্পেসিফিক কিছু ব্যবহার করা হয় এটার জন্য। তারপরে যে আর্মি, অনেকের ধারণা আর্মি মনে হয় কমন নাউন, না, আর্মি মানে হচ্ছে অনেকগুলা সোলজার এর সমষ্টি, আর আর্মি এর কমন নাউন হচ্ছে সোলজার। সোলজার মানে সৈনিক, ওটা হচ্ছে কমন নাউন। আর আর্মিটা কি বলেন তো, কালেকটিভ নাউন। আর্মি, পুলিশ, নেভি এগুলো সব কালেকটিভ নাউন। বুঝতে পেলাম? সেনাবাহিনীদের টোটাল যে সৈনিক, এদের সমষ্টিটাকে আর্মি বলা হয়। বোঝা গেল? ওকে, এই জন্য আমি এখানে কিছু জিনিস লিখে রেখেছি, যেমন দ্য ক্রাউড। দ্য ক্রাউড, ক্রাউড মানে কি বলেন তো, বহু মানুষের ভিড়। তার মানে এটা কি হয়? আচ্ছা, ফোক মানে দল, ফ্যামিলি, একজন ফ্যামিলি কি একজনে হয়? কতগুলা ব্যক্তির সমষ্টি, এই জন্য কালেকটিভ নাউন। আচ্ছা, এই লায়ন্স এর জন্য দেখেন কি ব্যবহার করে, এখানে মাঝে মাঝে প্রশ্ন হয়, খুব মনোযোগ দেখেন। এ গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড, একদল লায়নকে কি বলা হয়? তার মানে দেখেন, আমাদের এ পেক অফ লায়ন্স, অথবা প্রাইড অফ লায়ন্স, অথবা এ ফোক অফ লায়ন্স, অথবা কি লায়ন্স, এটার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস মুখস্থ রাখবে, এটা মুখস্থ করতে হবে। কি কি বলেন তো? এই যে এই জায়গায় দেখেন যে ব্যাংক নোটের জন্য আসলে কি ব্যবহার করা হয় বলেন তো? এই যে ওয়ার্ড ব্যবহার করা হয়। আবার কাউস, ক্যাটেল, ডিয়ার, সোয়াইন, এই চারটার জন্য কি ব্যবহার করা হয়? হার্ড ব্যবহার করা হয়। আবার ওই যে হর্স অবলিক মানকিস, এই যে একটু আগে দেখলাম, এর জন্য কি ব্যবহার করা হয় বলেন তো? ট্রুপ ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ফ্লাওয়ার্স, এর জন্য কি ব্যবহার করা হয়? বাকেট ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে ফ্লাইস এবং বিস, মাছি এবং মৌমাছির জন্য কি ব্যবহার করা হয়? সোয়ান ব্যবহার করা হয়। আচ্ছা, বার্ডস অবলিক শিপ, এর জন্য কি ব্যবহার করা হয়? ফোক ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আমাদের ফিশ, মাছের জন্য কি ব্যবহার করা হয়? স্কুল অথবা সোজ ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে টেলেন্টস অবলিক স্টার্স, এদের জন্য কি ব্যবহার করা হয়? গ্যালাক্সি ব্যবহার করা হয়। এরপরে লায়ন্স এর জন্য কি ব্যবহার করা হয়? রাইট ধরে। এটা মুখস্থ বাধ্যতামূলক, শুধু এই কয়টা মুখস্থ করে রাখবেন। আর যারা এর থেকে বেশি মুখস্থ করতে চান, তারা হচ্ছে আপনার যে কোনো একটা বেসিক বই থেকে দেখবেন, মোটামুটি 1-1.5 আছে, সবগুলো মুখস্থ করে বলবেন, লাগবে না, এর বাইরে লাগবে না। ঠিক আছে? আরো কিছু গুরুত্বপূর্ণ আছে, আপনাদের যখন শীট দেয়া হবে, ওই এখন পর্যন্ত আসা যত কালেকটিভ নাউন গুলো আছে সবগুলা একসাথে অ্যাড করে দেওয়া হবে। পরীক্ষায় আসার মতো কালেকটিভ নাউন গুলো সবগুলো একটা চার্ট আকারে দিয়ে দেওয়া হবে, যেন আপনি পড়ে দিতে পারেন। ঠিক আছে? ওকে, আচ্ছা, এইবার আমাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্ন, যেই প্রশ্ন আপনাদেরকে করছিলাম, নাউন অফ মাল্টিটিউড, এটা আমরা একটু খাতায় লিখব। নাউন অফ নাউন অফ নাউন অফ মাল্টিটিউড খাতায় লিখব। যদি এরকম প্রশ্ন করা হয়, ধরেন আপনারা কিছুদিন পরেই পরীক্ষা দিবেন, প্রিলি পাসের পরে রিটেন পরীক্ষা দিবেন, তাহলে রিটেনে মোটামুটি 200 মার্ক লিখতে হয়। 100 + 100 200, এখানে আরো 15 আছে, টোটাল 215 মার্ক শুধু ইংরেজিতে থাকে। বাংলায় 15 মার্কের একটা অনুবাদ থাকে। এই যে 200 মার্ক লিখতে হয়, এই টোটালটাই হচ্ছে ডিপেন্ড করে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে। ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে। এখন ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রথম শর্ত হচ্ছে গ্রামারে শতভাগ দক্ষতা থাকা। দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়ার্ড মিনিং জানা। 3 নাম্বার শর্ত হচ্ছে লিখার নিয়ম জানা। এরপরে 4 নাম্বার, আর কিছু লাগে না, এই 3টা জিনিস লাগে আমাদের। বুঝাতে পারলাম? প্রথম কাজ হচ্ছে গ্রামারে শতভাগ দক্ষতা অর্জন করা। গ্রামারের যতগুলো আইটেম আছে, বিশেষ করে টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাউন প্রোনাউন, অর্থাৎ মোটামুটি সবগুলাই, কারণ কখন কোনটা লাগে তো বলা যায় না। এই শতভাগ অ্যাকুরেসি যখন থাকে না, তখন আপনি যা লিখেন তা ভুল হয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কি বলুন তো, ওয়ার্ড মিনিং আমরা জানি না বললেই চলে। 3 নাম্বার হচ্ছে আমাদের লিখার নিয়ম জানতে হয়, কি করে লিখতে হয়, স্ট্রাকচার আছে, স্ট্যান্ডার্ড বাক্য গঠনের স্ট্রাকচার আছে, কোনটার পরে কোনটা ব্যবহার করতে হয়, ফ্রিজের ব্যবহার, ক্লোজের ব্যবহার, এগুলা ব্যবহার। এই 3টা নিয়ম দিয়েই ফ্রি হ্যান্ড রাইটিং টোটাল। এখানে আপনার কিচ্ছু কমন থাকবে না, টোটাল ডিপেন্ড করতে হবে এটার উপরে।
এখন কালেকটিভ নাউনের ব্যবহারটা আপনি দেখেন একটু খেয়াল করে, যে আমাদের এরকম প্রশ্ন লিখলেন যে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে কিছু একটা লিখতে গেলেন, তখন আপনি লিখলেন যে প্রজেক্ট সম্পর্কে, ধরেন একটা সে ফর এক্সাম্পল যদি এরকম বলা হয় যে পদ্মা সেতুর জন্য অথবা পদ্মা সেতু 2 এর জন্য একটা সভা ডাকা হয়েছিল, ওই সবার সদস্যরা বা ওই কমিটির সদস্যরা এই প্রজেক্টের বিষয়ে একমত হতে পারেনি, অথবা কি বলেন তো ওই সদস্যরা প্রজেক্টের বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে। তো এটা যখন আপনি লিখতে যাবেন তখন তো আপনার ঝামেলা হয়ে যায়, তখন আপনি লিখতে পারবেন না। কেন? কারণ ওই যে আপনি শিখছেন কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব গ্রহণ হয়। খাতায় লিখেন। ওকে, নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড। আগে দুইটা এক্সাম্পল লিখবো। হ্যাঁ, লেখেন। The class is oblique are going to arrange a debate. চারটা এক্সাম্পল লিখেন। আচ্ছা, এই চারটা এক্সাম্পল লিখেন আগে। The class is oblique are going to arrange a debate. The class is oblique are going to arrange a debate. The class is oblique are going to arrange a debate. Second যে এক্সাম্পলটা, the class is oblique are divided in their opinions. 3 নাম্বার, the committee is oblique are unable to agree on this point. 3 নাম্বার। 4 নাম্বার, the committee is oblique are able to agree on this comment. 4 নাম্বার। এইবার আপনি খেয়াল করেন, এই যে এইখানে দা ক্লাস, এইখানে দা ক্লাস, এইখানে দা কমিটি, এইখানে দা কমিটি, এই চারটা সেন্টেন্সেরই সাবজেক্ট হচ্ছে কালেকটিভ নাউন, এবং চারটা সেন্টেন্সেরই সাবজেক্টের ভিতরে কোনো পরিবর্তন নাই। চারটা সেন্টেন্সেরই সাবজেক্টের ভিতরে কোনো পরিবর্তন নাই। দা ক্লাস এবং দা ক্লাস কোনো পরিবর্তন কি আছে? নাই। দা কমিটি কোনো পরিবর্তন কি আছে? নাই। তাহলে এইটার নিচে লিখবেন, আপনি চারটে উদাহরণের নিচে লিখবেন যে কালেকটিভ নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ভার্ব গ্রহণ করতে পারে। এই লাইনটা প্রথম লেখেন। কিন্তু কালেকটিভ নাউনকে দেখে তা বোঝা যাবে না। কালেকটিভ নাউন সিঙ্গুলার অথবা প্লুরাল ভার্ব গ্রহণ করতে পারে। কালেকটিভ নাউন সিঙ্গুলার অথবা প্লুরাল ভার্ব গ্রহণ করতে পারে, কিন্তু কালেকটিভ নাউন সিঙ্গুলার অথবা প্লুরাল ভার্ব গ্রহণ করতে পারে, কিন্তু তা কালেকটিভ নাউন দেখে বোঝা যাবে না।
লেখা শেষ হলো। কি বলেছি? কালেকটিভ নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ভার্ব গ্রহণ করতে পারে, কিন্তু কালেকটিভ নাউনকে দেখে তা বোঝা যাবে না। আচ্ছা, এখন কালেকটিভ নাউন সিঙ্গুলার, এই যে নাউন অফ মাল্টিটিউড বলতে কালেকটিভ নাউনকে বোঝানো হয়। নাউন অফ মাল্টিটিউড কখন হয়? যখন ভার্বটা প্লুরাল হয়, যখন ভার্ব প্লুরাল হয়। এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন বই পুস্তকে আপনারা পড়ছেন একই ধারণা বুঝাইলে সিঙ্গুলার ভার্ব, ভিন্ন ধারণা বোঝালে প্লুরাল ভার্ব। এখন প্রশ্নে তো আর লেখা থাকে না যে এটা সিঙ্গুলার, এটা একমত, এটা ভিন্ন মত। তাহলে আমরা এটা বোঝার জন্য কি করব? ভার্বের পরবর্তীতে দেখব। কি বলেন তো? ভার্বের পরবর্তী অংশ দেখব। লিখছিলাম কি, কালেকটিভ নাউন সিঙ্গুলার অথবা প্লুরাল উভয় ভার্ব গ্রহণ করতে পারে, কিন্তু কালেকটিভ নাউনকে দেখে তা বোঝা যাবে না। তাহলে 1 থেকে 4 নাম্বার, এখানে কালেকটিভ নাউন দেখে আমরা বুঝতে পারছি না যেখানে সিঙ্গুলার ভার্ব বসবে নাকি প্লুরাল ভার্ব বসবে। এটা বোঝার জন্য আমরা ভার্বের পরবর্তী নাউনটাকে দেখব। নাউনটাকে কাকে? যদি নাউনটা সিঙ্গুলার হয় সাধারণত সেখানে ভার্বটা সিঙ্গুলার হয়। যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে সাধারণত সেটা একমত বোঝায়। যদি নাউনটা প্লুরাল হয় তখন সাধারণত সেটা প্লুরাল বোঝায়, ভিন্ন মত বোঝায়। নাউনটা প্লুরাল হলে কি বোঝায়? ভিন্ন মত বোঝায়। এখন যদি নাউনের বিষয়টা আপনি না থাকেন, যে কোনো নাউন নাই, তখন সাধারণত এইরকম থাকবে, এর বাইরে থাকবে না। আনএবল টু এগ্রি মানে কি বলেন তো? আনএবল টু এগ্রি, একমত হতে পারি না, অথবা ডিসএগ্রি, এরকম শব্দের উল্লেখ থাকবে। অথবা ইউনানিমাস, ইউনানিমাস মানে কি বলেন তো? একাত্মতা পোষণ করছে। অথবা এইবল টু এগ্রি, একমত পোষণ করেছে। তো এইরকম কিছু শব্দ থাকবে। প্লাস কি বলেন তো, সিঙ্গুলার নাউন অথবা প্লুরাল নাউন দেখে বুঝতে হবে যে আমাদের এখানে কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে নাকি প্লুরাল ভার্ব গ্রহণ করবে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা যদি আমি দেখি, দ্য ক্লাস ইজ অবলিক আর গোয়িং টু অ্যারেঞ্জ আর ডিবেট। কয়টা ডিবেট আয়োজন করতে যাচ্ছে বলেন তো? একটা ডিবেট আয়োজন করতে যাচ্ছে। ডিবেট কয়টা? একটা। এই কারণে আমাদের কি বলেন তো, ইজ হবে উত্তর, আর হবে না। আবার দ্য ক্লাস ইজ অবলিক আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, তাদের মতামতে বিভিন্নতা রয়েছে। তাদের মতামতে এগুলো বলা আছে ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, আবার অপিনিয়ন্স এর সাথে এস ভার্ব যুক্ত আছে। তাহলে সিঙ্গুলার নাকি প্লুরাল ভার্ব গ্রহণ করবে? প্লুরাল ভার্ব গ্রহণ করবে। দ্য ক্লাস আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। ওকে, দ্য কমিটি ইজ অবলিক আর আনএবল টু এগ্রি। আনএবল টু এগ্রি মানে একমত হইতে পারেনি, তার মানে উত্তর কি আসবে বলেন তো? আর। দ্য কমিটি ইজ অবলিক আর এইবল টু এগ্রি, উত্তর কি আসবে বলেন তো? ইজ। বোঝানো গেল? এই যে যখন ইজ থেকে আর হয়ে গেল তখন এটা হয়ে গেল কি বলেন তো? নাউন অফ মাল্টিটিউড। বুঝতে পারলাম? নাউন অফ মাল্টিটিউড বলতে এই বিভিন্নতা বোঝায় বা ভিন্ন মত বোঝায়। বোঝা গেল? যদি এতটুকু বুঝে থাকেন তাহলে এই প্রশ্নটা করে ফেলেন। 36 নম্বর প্রশ্নটা করে ফেলেন দ্রুত। 36 দ্রুত করেন। 36 নম্বর কোশ্চেনটা করেন। দ্রুত উত্তর করেন। ওকে, একটু দেখার চেষ্টা করি। বলছে দ্য জুরি আর আর্গুইং অ্যামাং দেমসেলফ।
দ্য জুরি আর আর্গুইং অ্যামাং দেমসেলফ। এখন আর আর্গুইং অ্যামাং দেমসেলফ, তাদের মতে মতে তর্ক বিতর্ক করছে। এখন তর্ক বিতর্ক যদি করে তাহলে কি একমত হলে কি তর্ক বিতর্ক করে? না, একমত হলে তো তর্ক বিতর্ক করে না। ভিন্ন মত হলে প্লুরাল, তার মানে আনসার এটা হওয়া যায় না? যায়। আর্গুইং অ্যামাং দেমসেলফ যেহেতু আছে, আর্গু করতেছে, তর্ক বিতর্ক করতেছে, সিঙ্গুলার হয় না। এখানেও সিঙ্গুলার হয় না, এখানেও সিঙ্গুলার হয় না। উত্তর কোনটা বলেন তো? ইস, কমপ্লিট ধারণা হয়েছে কিনা? সি সি লেখেন। সিতে কালেকটিভ, সিতে ক্লিয়ার। সিতে কালেকটিভ, সিতে ক্লিয়ার। সিসি লেখেন, সিসি। ওকে, তাহলে আমরা এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে বা লিখতে হয় যে পদ্মা সেতু 2 নির্মাণের জন্য গঠিত কমিটি এই প্রস্তাবে একমত হতে পারেনি, তাহলে আমরা লিখবো না দা কমিটি ইজ লিখবো? বলেন, দা কমিটি ইজ লিখবো না, দা কমিটি ইজ আর লিখবো না। এই বেসিক জানা না জানার ফলে আপনার ধরেন আপনাদের অধিকাংশের ক্ষেত্রে যেটা হয়, লিখেন টিচার কার্ডে দেখ কি জন্য কার্ড আপনি বুঝেন না। এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক সমস্যা। এটা হচ্ছে সব থেকে মারাত্মক সমস্যা। বোঝানো গেল? ওকে, নেক্সট ম্যাটেরিয়াল নাউন পড়াবো। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনের বাংলা লেখেন। এর অর্থ বস্তুবাচক, বিশেষ্য হলেও বস্তুকে বোঝায় না। বস্তুকে বোঝায় না, বরং বস্তু তৈরির উপাদানকে বোঝায়। উপাদানকে বোঝায়। ম্যাটেরিয়াল নাউনের বাংলা কি জানেন? বস্তুবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউনের বাংলা কি বলেন তো? বস্তুবাচক বিশেষ্য। মজার ব্যাপার হলো এর অর্থ বস্তুবাচক বিশেষ্য হলেও বস্তুকে বোঝায় না, বরং কি বলেন? বস্তু তৈরির উপাদানকে বোঝায়। বরং কি বোঝায় বলেন তো? বস্তু তৈরির উপাদানকে বলে। বরং কি বোঝায়? বস্তু তৈরির উপাদানকে বোঝানো হয়। বোঝানো গেল? ওকে, যেমন একটা এক্সাম্পল লিখি। আমি লিখলাম দা রিং ইজ মেড অফ গোল্ড। খুব মনোযোগ দিয়ে দেখেন। আমার কাছে মনে হতে পারে রিং ও বস্তুবাচক, গোল্ড ও বস্তুবাচক, কিন্তু রিং বলতে কি আমাদের দুনিয়ার যে কোনো রিং কি বোঝানো হয়? এখন রিং বানানোর জন্য, রিংটা গত ক্লাসে আলোচনা করছিলাম কোন নাউন বললাম তো? কমন নাউন। মনে রাখতে হবে কমন নাউনের উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। বুঝাইতে পারলাম? কমন নাউনের উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়।
এখন রিং তৈরি করার জন্য কি লাগে বলেন তো? গোল্ড লাগে। নেকলেস তৈরি করার জন্য কি লাগে? গোল্ড লাগে, ব্রোঞ্জ লাগে, পিতল লাগে, আরো কি কি লাগে, যা লাগে সবই উপাদান। এইবার ধরেন আরেকটা গতকাল ছিল, যেমন চেয়ার। এখন চেয়ার বলতে কি, এই চেয়ারের নাম সারা দুনিয়ায় এক নাম। কমন নাউনের একটা সুবিধা কি জানেন? সারা দুনিয়ায় নাম কয়টা বলেন তো? একই নামে চিনি। সারা দুনিয়ায় একই নামে চিনি। চেয়ারটা কি বলতো? কমন নাম। চেয়ার বানাইতে কি লাগছে? উড লাগছে, উড। এই উডটা হচ্ছে কি বলেন তো? ম্যাটেরিয়াল নাম। আপনি কোনো একটা উপাদান যেখানে আছে, আপনি দেখবেন ওটা দিয়ে কোনো কিছু তৈরি হয় কিনা, তাইলে হবে। যেমন আমি যদি আবার বলি, যেমন কাউ। কাউ, কাউ মানে কি বলেন তো? কমন নাম। এখন এই কাউ কি দিয়ে তৈরি হয় বলেন তো? বিফ দিয়ে। ওই যে গরুর মাংস, মানে মাংসটা কি গরুর একটা উপাদান না? মাংসটা কি গরুর একটা উপাদান না? উপাদান। ঠিক তেমনি কি বলেন তো? শিপ। কোন নাউন? কমন নাউন। কিন্তু যদি বলি এর মাংস মাটন, মাটন কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। আমি যদি বলি রিভার, রিভার কোন নাউন? কমন নাউন। এখন নদীর উপাদান কি বলুন তো? ওয়াটার। কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। আমি যদি বলি বুক, কোন নাউন? কমন নাউন। বুক তৈরি হয় কি দিয়ে বলেন তো? আমি যদি বলি পেপার, তখন সেটা কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। বোঝা গেল? তার মানে মূলত কমন নাউনের উপাদানগুলোকে, কমন নাউন যেটা দিয়ে তৈরি হয় ওগুলোর নাম কি বলেন তো? ম্যাটেরিয়াল নাউন। আমি আশা করি বোঝাতে পারলাম। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু যদি পরীক্ষায় চলে আসে বলা তো যায় না। বোঝানো গেল? এই হচ্ছে আমাদের 5 প্রকার নাউন। এই হচ্ছে আমাদের 5 প্রকার নাউন। একটু ডিটেল বেশি আলোচনা করে ফেলতেছি, যেটা যার কারণে অনেকে হয়তো একটু লাগতে পারতেছে, হ্যাঁ, একটু কষ্ট হতে পারে। একটা এক্সাম্পল দিই, বলেন তো? কি জানি একটা এক্সাম্পল মাথায় আসছে না, বলে গেছে। Glass is transparent. Glass is transparent. Glass is transparent. আবার the bottle is made of glass. The bottle is made of glass. বলেন তো এই দুইটা গ্লাস কি একই নাউন? বলেন তো এই দুইটা গ্লাস কি একই নাউন? এই ধরে ফেলছেন আপনারা, ভালো বুঝছেন। ওকে, 2 নাম্বার পয়েন্ট লিখবেন। 2 নাম্বার পয়েন্ট, TRANS, ট্রান্সফরমেশন অফ নাউন। এখান থেকে বিসিএস পরীক্ষায় এখন পর্যন্ত প্রশ্ন আসেনি, কিন্তু ব্যাংকের পরীক্ষায় প্রশ্ন আসছে, ভার্সিটি পরীক্ষায় প্রশ্ন আসছে,
অন্যান্য জবের পরীক্ষায় প্রশ্ন আসে, শুধু বিসিএস প্রিলিতে আসেনি। তো আশা করা যায় যে কোনো সময়ই চলে আসতে পারে। ডিটেল আলোচনা করলে হিউজ টাইম যাবে। আমরা খুবই সংক্ষিপ্তভাবে যতটুকু আসলে আলোচনা না করলেই নয়, এতটুকু জাস্ট আলোচনা করব, ঠিক আছে? একটা নিয়ম লিখবো। 1 নাম্বার, আমরা একটা নাউন পড়ছিলাম, প্রপার নাউন, মনে আছে? প্রপার নাউন, প্রপার নাউন কি দিয়ে লিখতে হয়? পি দিয়ে, প্রপার নাউন। আরেকটা নাউন পড়ছিলাম ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কি দিয়ে লিখতে হয়? এম দিয়ে। আরেকটা নাউন কি লিখছিলাম বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি দিয়ে পড়ছিলাম বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন কি দিয়ে? পিএমএ। এটা ঠিক আছে? তাহলে 1 নাম্বারটা কি বলেন তো? প্রপার নাউন। 1 নাম্বারটা কি? প্রপার নাউন। 2 নাম্বারটা কি? ম্যাটেরিয়াল নাউন। 3 নাম্বারটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি পিএমএ, এটা একটু মাথায় রাখেন, পিএমএ প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস এস বাই এস, এটা হচ্ছে একটা জিনিস। অথবা অথবা আর্টিকেল প্লাস পিএমএ, তা আমরা এটা সমান সমান দিয়ে লিখবো কমন নাউন, COMMON, কমন, NOUN, কমন নাউন। আমি উদাহরণ দিব, জাস্ট লিখেন। আমি যদি বলি দ্য অনেস্টি অফ দ্য বয় সারপ্রাইজড আস, এখানে অনেস্টি শব্দটাকে আন্ডারলাইন করলাম আমরা। একটু লিখেন, তারপরে এটা একটু উত্তর করার দরকার নেই, আগে লিখা শেষ হলে আমরা দু একজন একটু ডান লিখে দিব, তারপরে আমি একটু বোঝাবো ইনশাল্লাহ আপনাদের। লেখা শেষ হলে ওকে, আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখেন। পিএমএ বলতে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এরা, এদের সাথে যখন এস বাই এস যুক্ত হয়, অথবা এই পিএমএ এদের পূর্বে যখন কোনো আর্টিকেল বসে, তখন এরা আর প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না। এরা পরিবর্তন হয়ে যায় কি নাউন বলেন তো? এরা পরিবর্তন হয়ে যায় কমন নাউনে। তো ফার্স্ট এক্সাম্পল বললাম, দ্য অনেস্টি অফ দ্য বয় সারপ্রাইজড আস। সাধারণত অনেস্টি শব্দটা কোন নাউন বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি শব্দটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এর পূর্বে দেখেন আর্টিকেল দেয়া আছে। কি দেয়া আছে বলেন তো? আর্টিকেল দেয়া আছে। যেহেতু আর্টিকেল দেয়া আছে, তার মানে অনেস্টি শব্দটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলো না। ইজ ইকুয়াল টু সমান সমান কি বলেন তো? কমন নাউন। ইজ ইকুয়াল টু কি বলেন তো? কমন নাউন। বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা আরো কিছু উদাহরণ দেব। যেমন আমি বললাম আই থিঙ্ক ইউ আর এ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, খুব মনোযোগ দিয়ে দেখেন। আমি ভাবছি আরে তুমি তো রবীন্দ্রনাথ। দেখেন তো রবীন্দ্রনাথ, এই যে ক্যাপিটাল লেটার দিয়ে সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। রবীন্দ্রনাথ নির্দিষ্ট একটা ব্যক্তির নাম, তাই না? সেটা প্রপার নাউন হওয়ার কথা। কিন্তু এই যে আর্টিকেলটা থাকার কারণে এই প্রপার নাউনটা কি হয়ে গেল? কমন নাউন হয়ে গেল। কমন নাউন হয়ে গেল। বোঝানো গেল? প্রপার নাউনটা কি হয়ে গেল? কমন নাউন হয়ে গেল। যেমন আমি যদি বলি, যেমন দেয়ার আর
two Rohims. There are two Rohims in these village. খুব মনোযোগ দিয়ে দেখেন। There are two Rohims in these village. রহিম শব্দটা অফকোর্স প্রপার নাউন, এতে কোনো সন্দেহ আছে? নাই তো। কিন্তু যখন এস ব্যাস যুক্ত হয়ে গেল, এস যুক্ত হয়ে গেল রহিমস, তখন এটা কি হয়ে গেল? কমন নাউন হয়ে গেল। তখন এটা কি হয়ে গেল? কমন নাউন হয়ে গেল। দেয়ার আর টু রহিমস মানে এই গ্রামে রহিম নামের দুজন ব্যক্তি আছে। বোঝানো গেল? বুঝতে পারলেন? তার মানে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের পূর্বে যদি আর্টিকেল থাকে অথবা এদের পরে যদি এস ব্যাস যুক্ত করা হয়, তখন সেটা কোন নাউন হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। ওকে, নেক্সট। পরবর্তীতে আমরা আরেকটা দেখবো, কালেকটিভ নাউনের ট্রান্সফরমেশন। আমরা একটা এক্সাম্পল লিখবো, তার পরবর্তীতে আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? আমরা আগে একটা এক্সাম্পল লিখবো। There are two committees. There are two committees to identify the problem. নির্দিষ্ট একটা সমস্যা আছে, ওই সমস্যাটা সমাধান করার জন্য দুইটা কমিটি আছে। দেয়ার আর টু কমিটিস। এবার উত্তর করবেন, এখানে কমিটিস শব্দটা কোন নাউন? আপনি যা জানেন এই অনুসারে উত্তর করেন দ্রুত। দ্রুত চাই। ওকে, আচ্ছা, এটা গেল 1 নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার কোশ্চেন। দ্য কমিটি, COMMITT, দ্য কমিটি was formed to find out a solution. এটা 2 নাম্বার। একটু সবাই 2 লিখে তারপরে লিখবেন। 2, এইখানে দা কমিটি কোন নাম? 1 এবং 2 লিখবেন। 1 এবং 2 লিখবেন। হ্যাঁ, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা আসলে ঠিকঠাক বুঝতে পারছেন কিনা। দ্রুত। ওকে, এই যে 2টা উদাহরণ লিখলাম, তো এই 2টা উদাহরণ আমি আশা করি আপনাদের লেখা হয়েছে। এইবার আপনি লিখবেন কালেকটিভ নাউনকে প্লুরাল করা হলে তা কমন নাউন হয়। কিন্তু এদের পূর্বে আর্টিকেল বসলে
আর্টিকেল বসলে কালেকটিভই থাকে, কমন নয়, কমন হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, নোট দেন, এটা নোট দেন। একটু আগেই যেহেতু পড়লাম তো একটা জিনিস, এটার সাথে আপনাদের একটু ঝামেলা হইতে পারে, এই কারণে আগে উদাহরণ দিয়ে তারপরে ক্লিয়ার করাইলাম। আমরা কালেকটিভ নাউনের সাথে যদি প্লুরাল করা, এখন প্লুরাল দুই ভাবে করা যায়, যেমন পিপল, PEOPLE, পিপল। এখন পিপলকে আমি প্লুরাল করব, যে এখানে 20 জন মানুষ আছে, তাহলে আমি লিখবো 20 পিপল, TWEENTY, 20 পিপল, তাহলে প্লুরাল হয়ে গেল। আমি সংখ্যাবাচক শব্দ যোগ করলাম প্লাস প্লুরাল করে ফেললাম। অথবা আমি 20 পাবলিক লিখলাম, হ্যাঁ, অথবা লিখলাম আমি 20 ফিশ। আচ্ছা, ফিশ তো হয় না, কি বলে, ফিশ তো কমন নাউন, সরি কালেকটিভ নাউন না। বোঝানো গেল? বোঝানো গেল? তার মানে আমি কালেকটিভ নাউন কে প্লুরাল দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে এস ভার্ব যুক্ত করে করতে পারি, আর একটা হচ্ছে আমাদের কি করতে পারি বলেন তো, আমরা সংখ্যাবাচক শব্দ পূর্বে যোগ করতে পারি। কালেকটিভ নাউনকে যখন প্লুরাল করা হয়ে যাবে, যে কোনো দুইটা পদ্ধতির একটা পদ্ধতি, তখন সেটা কমন নাউন হয়ে যাবে। কিন্তু আর্টিকেল বসলে সেটা কালেকটিভই থাকবে, কিন্তু সেটা কমন হবে না। যখন আর্টিকেল বসবে তখন সেটা কি থাকবে, কালেকটিভই থাকবে, কিন্তু সেটা কি হবে না, কমন হবে না। ক্লিয়ার? চলেন দেখি আমরা দুইটা প্রশ্ন করি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা একটু দেখি, কিছু প্রশ্ন মনে হয় দেয়া আছে, কিছু প্রশ্ন না, হিউজ প্রশ্ন দেওয়া থাকার কথা। দেখেন আমরা দুই একটা প্রশ্ন একটু দেখবো। হ্যাঁ, দেখেন 101 নম্বর প্রশ্নটা দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। হি ইজ এ জাস্টিস। দেখেন এই যে জাস্টিস শব্দটা কি বলেন তো, জাস্টিস শব্দটা কি বলেন তো, ন্যায়পরায়ণতা। কোন নাউন বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে আর্টিকেল এ আছে, কি হয়ে গেল বলেন তো, কমন নাউন হয়ে গেল। দ্য রাইজ অফ দিনাজপুর, দ্য রাইসটা কি বলেন তো, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সেটা কি হয়ে গেল, কমন নাউন হয়ে গেল। আওয়ার ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক। দেখেন পাবলিক শব্দটা কি বলেন তো, কালেকটিভ নাউন। এর পূর্বে 20 যুক্ত করার কারণে কি হয়ে গেল বলেন তো, সরি কমন নাউন। কি হয়ে গেল, কমন নাউন। দেয়ার আর 10 ক্লাস, ক্লাস শব্দটা কি, কালেকটিভ নাউন। সংখ্যাবাচক প্লুরাল করা হয়ে গেছে, তখন কি হয়ে গেল, কমন নাউন হয়ে গেল। আরো যদি আমরা বলি যে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ। দেখেন বায়রন একজন ইংলিশ রেবেল পোয়েট, বিদ্রোহী কবি। নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাইছে না, প্রপার নাউন হওয়ার কথা, কিন্তু আসলে কি এটা প্রপার নাউন, এই যে আর্টিকেল থাকার কোনো কমন নাউন। দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। এই যে দ্য চ্যারিটি, প্রত্যেকটা উদাহরণ পিকিরি সরকারের বইয়ে এবং অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বইতে আছে, প্রত্যেকটা উদাহরণ। এগুলো সব রেফারেন্স বইয়ের উদাহরণ। আচ্ছা, এখন চ্যারিটি শব্দটা কি বলেন তো, দানশীলতা। কোন নাউন? এটা গুণ, অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এই থাকার কারণে কি হয়ে গেল, কমন নাউন হয়ে গেল। পি সিলেকেন্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লিয়ার। এই যে তারপরে দ্য অনেস্ট অফ দ্য সেম জিনিস। টি সিলেকেন্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। 3 নাম্বার পয়েন্ট আমরা পড়াবো ডিটারমিনার্স উইথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। 3 নাম্বার পয়েন্ট পড়াবো আমরা। আপনাদের মানসিকভাবে প্রস্তুতি থাকবেন। হ্যাঁ, 1 তারিখ থেকে সকল ক্লাস, 1 তারিখ থেকে সকল ক্লাস
2 ঘন্টার হবে। হ্যাঁ, এটা মানসিকভাবে প্রস্তুতি রাখবেন। ভাই আইসিটি ক্লাস দেন, সামনের মাসে আইসিটি ক্লাস দেওয়া হবে। ইংরেজি ক্লাসের মাঝখানে বলতেছেন আইসিটি ক্লাস দেন, বিসিএস ক্যাডার হবেন না। ক্লাসে এত কথা বলা হয়, ক্লাসে শুধু ক্লাসের আলোচনা থাকবে। আমাদের টার্গেট আছে, কেউ কোনো ক্লাস মিস করিয়েন না, বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইংরেজি, গণিত, আইসিটি, বিজ্ঞান, বিজ্ঞান না হলে অথবা আন্তর্জাতিক, এগুলার ক্লাস দেওয়া হবে টানা। অর্থাৎ ইংরেজির 35 মার্ক, গণিতের 35 মার্ক, কত 70 মার্ক, আইসিটি প্লাস হচ্ছে আন্তর্জাতিক 20 এবং 15, কত বলুন তো 35, এই 105। এগুলা ক্লাস হবে রেগুলার, মাঝে মাঝেই ক্লাস হবে বাংলা এবং সেটা জিকে, খুব কম। এবং এগুলা যখন একটা পর্যায়ে চলে আসবে, আপনার যখন ভালো একটা ধারণা হয়ে যাবে, তখন এগুলোর উপরে আমরা মডেল টেস্ট পরীক্ষা নিব, প্লাস হচ্ছে সহজ বিষয়গুলোর উপরে ক্লাস থাকবে। বোঝানো গেল? ওকে, আচ্ছা। রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9টায় আর ফ্রাইডেতে সন্ধ্যা 7:30। সায়েন্স দিয়ে নাকি 1 মাসের একটা রুটিন দেওয়া হবে, সেটা জুলাই মাসের 1 তারিখে দেওয়া হবে ইনশাল্লাহ। জুলাই মাসে ক্লাসে আসি প্লিজ, ক্লাসে আসি। ক্লাসের বাইরে কথা বলা যাবে না, ক্লাসের সিকোয়েন্স নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, জুলাই মাসের 1 তারিখে কোন দিন কোন ক্লাস হবে এটা নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে। জুলাই মাসে কয়টা ক্লাস থাকবে এটাও নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে। ঠিক আছে, ওকে। দেখেন কি বলা আছে, ডিটারমাইনার্স উইথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। তার মানে এই টপিকটা হচ্ছে আমাদের 1 নাম্বার টপিক কি পড়ছিলাম, কাইন্ডস অফ নাউন, তাই না? 2 নাম্বার কি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স লেস ইম্পর্টেন্ট, 1 নাম্বারটা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 3 নাম্বারটা। এই 3 নাম্বারটা থেকেই প্রশ্ন হয় 12 মাস। 3 নাম্বারটা থেকেই 36তম বিসিএস এ প্রশ্ন হয়েছে, 37তম বিসিএস এ প্রশ্ন হয়েছে, আর অনেকগুলো বিসিএস এ প্রশ্ন হয়েছে। বোঝানো গেল? এবং এই ডিটারমিনার্স উইথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল এই টপিক থেকে যেটা হয়, কারেকশন নামে একটা টপিক আছে আপনাদের, অফকোর্স জানেন। এই জায়গাটাই যদি ক্লিয়ার না থাকে তাহলে দেখবেন প্রায়শই কারেকশনে 4টা অপশন থাকে, তাই না? কারেকশনের 4টা অপশন সায়েন্স দিয়ে নাগে। ঠিক আছে, সায়েন্স আগে দিলে মাথা নষ্ট হয়ে যাবে, কঠিন জিনিস পরে পড়তে হয়। সায়েন্স এবং আইসিটি একসাথে দেওয়া যায় কিনা দেখতেছি। ওকে, সব কঠিন যদি একসাথে পড়েন তাহলে তো পড়ার অনীহা চলে আসবে, একটা সহজ রাখা লাগবে। এটা আমি টিচারদের সাথে কথা বলি নেই, এবং আমি আর একটু চিন্তা ভাবনা করি। সব বিষয়ে কঠিন দিলে তো ঝামেলা। আল্লাহ, বোঝানো গেল? ওকে, তার মানে আমাদের এখানে 2টা জিনিস জানতে হবে। 1 নাম্বার জিনিস হচ্ছে কাউন্টেবল নাউন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখা লাগবে, আনকাউন্টেবল নাউন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখা লাগবে, ডিটারমিনার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা লাগবে। অর্থাৎ এখানে আমাদের মূলত 3টা জিনিস আছে। প্রথমত আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল সম্পর্কে একটা ধারণা নিব, দেন হচ্ছে ডিটারমিনার সম্পর্কে ধারণা নিব। এর পরবর্তীতে আমাদের প্রশ্নটা হয় ডিটারমিনার্সের সাথে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের সাথে সংযুক্ত করে এক টাইপের প্রশ্ন হয়। আরেক টাইপের প্রশ্ন হয় ডিটারমিনার্স গুলোকে আইডেন্টিফাই করতে বলে, যে আইডেন্টিফাই ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স। নিচের সেন্টেন্স থেকে ডিটারমিনার আইডেন্টিফাই করেন। বোঝাতে পারলাম? ওকে, চলেন আমরা একটু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনে যাই। আমরা অনেকগুলো নাউনের প্রকারভেদ পড়ছি, মনে আছে? সামগ্রিক নাউন গুলাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কনক্রিট নাউন,
এটা হচ্ছে কি বলেন তো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনগুলোকে আমরা আবার চার ভাগে ভাগ করছিলাম। এটা হচ্ছে প্রপার নাউন, এটা হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর হচ্ছে কি কালেকটিভ নাউন। নাউনকে বৃহৎ আবারও দুই ভাগে ভাগ করা যায় গণনার ভিত্তিতে। একটার নাম হচ্ছে কাউন্টেবল নাউন, আর আরেকটার নাম হচ্ছে আনকাউন্টেবল নাউন। স্বাভাবিক অর্থে আলোচনা আমরা একটু করি। কাউন্টেবল শব্দের অর্থ হচ্ছে কি বলতো গণনাযোগ্য। আনকাউন্টেবল শব্দের অর্থ কি গণনাযোগ্য নয়। কাউন্টেবল শব্দের অর্থ কি গণনাযোগ্য, আর আনকাউন্টেবল শব্দের অর্থ কি বলতো গণনাযোগ্য নয়। স্বাভাবিক অর্থে যে সকল নাউনকে গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, যে সকল নাউনকে গণনা করা যায় না ওগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। বোঝানো গেল? যে সকল নাউনকে গণনা করা যায় এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, যে সকল নাউনকে গণনা করা যায় না এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিন্তু আমরা পরীক্ষায় আসলে ডেফিনেশনটা কোনো কাজে লাগে না। তা আমরা একটা কাজ করব, কাউন্টেবল এবং আনকাউন্টেবলের জন্য আমরা তিনটা পার্থক্য পড়ব, এবং তিনটা পার্থক্যের জন্য আমরা আবার তিনটা এক্সেপশন পড়বো, তাইলে আমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এক নাম্বার, যে এর সাথে এস বা ইএস যোগ করা যায়। এর সাথে এস বা যোগ করা যায়। আমি একটা উদাহরণ দেব। যেমন আমি যদি বুক লিখি, বুক থেকে আমি অবশ্যই বুকস করতে পারি। যদি আমি পেন লিখি তাহলে পেন থেকে অবশ্যই আমি পেন্স লিখতে পারি, কোনো সমস্যা হয় না। তার মানে কাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস যুক্ত করা যায়। ঠিক তদ্রূপ এর বিপরীত, এস বা ইএস যোগ করা যাবে না। এস বা ইএস যোগ করা যাবে না। যেমন আমি যদি বলি, যেমন ওয়াটার থেকে যদি আমি এস বা যুক্ত করে দিই তা আলটিমেটলি ওটার অর্থ হয় না, ওয়াটার করা যাবে না। যেমন আমি যদি বলি তেল, তো অয়েলের সাথে এস যুক্ত করা যাবে না। আমি যদি বলি এয়ার, বাতাস, তো আমরা এইটার সাথে এয়ার এটা করতে পারবো না। আমরা যদি সুগার, সুগার, তা আমরা এর সাথে SUGAR এটা করতে পারবো না। এক নাম্বার পার্থক্য কমপ্লিট হওয়ার কথা। দ্রুত যেভাবে খাতায় লিখছি এইভাবে, আমি বোর্ডে যেভাবে লিখতেছি আপনি এইভাবে লিখেন। কাউন্টেবল নাউন হচ্ছে এর সাথে এস বা যুক্ত করা যায়, যেমন বুক থেকে বুকস করা যায়, পেন থেকে পেন্স করা যায়। এখন ওয়াটার কি গণনা করতে পারে? নন কাউন্টেবল নাউন। অয়েল, তেল কি গণনা করতে পারে? নন কাউন্টেবল নাউন। এয়ার, বাতাস কি গণনা করতে পারে? নন কাউন্টেবল নাউন। সুগার, চিনি কি গণনা করতে পারে? নন কাউন্টেবল নাউন। তার মানে আনকাউন্টেবল নাউনের সাথে যতবারই আমরা যুক্ত করছি ততবারই আমরা কেটে দিচ্ছি। এসবার যুক্ত করলে এটা হচ্ছে না। এসবার যুক্ত করলে কি হচ্ছে না? এটা হচ্ছে না। ওকে, 2 নাম্বার পার্থক্য করবো আমরা। 1 নাম্বার মুছে দিলাম, 2 নাম্বার পার্থক্য দ্রুত লিখে ফেলেন। এদের পূর্বে আর্টিকেল বসে, RTICL, আর্টিকেল বসে। আমি এই উদাহরণগুলো এই সেম কয়টা রাখবো যেন আপনার বুঝতে সুবিধা। আমি যদি লিখি বুক থেকে এ বুক অবশ্যই করা যায়। আমি যদি লিখি পেন থেকে এ পেন অবশ্যই লেখা যায়, কোনো সমস্যা হয় না। ঠিক অপোজিটে যদি আমরা একটু লিখি, অপোজিটে যখন আমরা একটু লিখবো, যেমন এদের পূর্বে আর্টিকেল বসে না, যেমন ওয়াটার থেকে এ ওয়াটার করা যাবে না। যেমন সল্ট, সল্ট থেকে এ সল্ট করা যাবে না। যেমন অয়েল থেকে এন অয়েল করা যাবে না। 2টা পার্থক্য আমরা পড়ে ফেললাম। কি বলেন তো?
প্রথমটা আসবে যে 2 নাম্বার, এদের পূর্বে আর্টিকেল বসে। কাদের পূর্বে? এদের পূর্বে আর্টিকেল বসে। কার পূর্বে? ওই যে আপনার কাউন্টেবল নাউনের পূর্বে। কার পূর্বে বলেন তো? কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। ওকে, পরবর্তীতে 2 নাম্বার আনকাউন্টেবল হচ্ছে এদের পূর্বে আর্টিকেল বসে না। যেমন ওয়াটার থেকে এ ওয়াটার হয় না, সল্ট থেকে টি আর কি আসল্ট হয় না, অয়েল থেকে এন অয়েল হয় না। ওকে, 3 নাম্বার পার্থক্য লিখব। 3 নাম্বার পার্থক্য লিখব। এদের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। সংখ্যাবাচক শব্দ বসে। সংখ্যাবাচক শব্দ কোনগুলো মনে আছে? সংখ্যাবাচক শব্দ 1 2 3 ডট এরকম। এদের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। সেম এক্সাম্পল দিচ্ছি। তা আমি বুক থেকে অবশ্যই 1 বুক লিখতেই পারি, আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আমি যদি লিখি 2, আবার যদি আমরা লিখি বুক থেকে কি লেখা যায় বলেন তো? আমি 2 বুকস লিখতেই পারি। 2 বুকস লিখতেই পারি, কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে অপোজিটটা কি আসবে? অপোজিটটা কি আসবে বলেন তো? এদের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে না। যেমন ওয়াটার থেকে 1 ওয়াটার করা যাবে না। যেমন অয়েল থেকে 1 অয়েল করা যাবে না। বোঝানো গেল? আবার সুগার থেকে 2 সুগারস করা যাবে না। 2 সুগারস করা যাবে না। এতটুকু লেখা শেষ হলে একবার চোখ বুলান এবং ডান লিখেন। এতটুকু যদি লেখা শেষ হয় তাহলে একবার চোখ বুলান, কি লিখছেন, এবং ডান লিখেন। ডান। ওকে, 3টা নোট লিখবো, গুরুত্বপূর্ণ। 1 নাম্বার নোট, N1 লিখবেন। ইউএন সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। ইউএন মানে আনকাউন্টেবল নাউন সবসময় কোন ভার্ব গ্রহণ করে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। N2 সংখ্যাবাচক শব্দ প্লাস প্লুরাল নাউন, PLURAL, প্লুরাল নাউন।
ব্র্যাকেটে লিখবেন এক ব্যতীত, এক ব্যতীত। তার মানে যে কোনো সংখ্যাবাচক শব্দের পরে নাউনটা প্লুরাল হয়, যেমন টু বুক না হয় কি হয় বুকস, যেমন ফাইভ পেন না হয় কি হয় পেন্স, কিন্তু আমি যদি ওয়ান বলি ওয়ান পেন হয়, এটা মাথায় রাখবেন। লিখিতর জন্য যখন লিখবেন ফ্রি হ্যান্ডরাইটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো। সংখ্যাবাচক শব্দ কিচ্ছু বুঝবেন না, যখন আমি পড়াবো তোর কিছু বুঝবেন না সিরিয়াসলি। সংখ্যাবাচক শব্দ প্লাস প্লুরাল নাম, তার মানে এক ব্যতীত দুনিয়াতে যত প্রকার সংখ্যাবাচক শব্দ আছে এদের পরে নাউনটা প্লুরাল হয়। ঠিক আছে, ওকে। এন থ্রি, এন থ্রি, এন থ্রি লেখেন সংখ্যাবাচক শব্দ, আমি এটা মুছে দিলাম। লেখেন ক্রমবাচক সংখ্যা, মুছে দিলাম। এন থ্রি ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা কোনগুলো বলেন তো? অর্ডিনাল নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ডট ডট ডট। সংখ্যা এর পূর্বে আর্টিকেল দা বসে, দা বসে। যেমন শেখ মুজিবুর রহমান ইজ দা ফার্স্ট প্রেসিডেন্ট। শেখ লিখেন মুজিবুর রহমান ইজ দা ফার্স্ট প্রেসিডেন্ট, দা FIRST ফার্স্ট প্রেসিডেন্ট অফ বিডি। এ দেখেন ফার্স্টের পূর্বে দা বসছে। এই খুঁটিনাটি না জানা পর্যন্ত আপনি কেমন ইংলিশ জানবেন, কেমনে লিখবেন, কেমনে যা লিখবেন তাই তো ভুল হবে। বোঝানো গেল? ইউএন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এন টুতে কি লিখছিলাম? সংখ্যাবাচক শব্দ এরপরে সবসময় নাউন প্লুরাল হয় এক ব্যতীত। 3 নাম্বার কি লিখলাম? ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা কি বলেন তো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এদের পূর্বে আর্টিকেল দা বসে। এক্সাম্পল কি লিখলাম? শেখ মুজিবুর রহমান ইজ দা ফার্স্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে বলেন তো? শেখ মুজিবুর রহমান। ওকে। নোট 4, এটা আমি আগে পড়াইছি, তারপরে লেখেন ইউএন বা লিখবেন কাউন্টেবল, COUNTABL। কাউন্টেবল নাউন কখনোই একা বসতে পারে না, একা বসতে পারে না, পারে না। ব্যাকগ্রাউন্ডে কমন নাউনের নিয়ম। কমন নাউন এর অনুরূপ মনে আছে? গত ক্লাসে পড়াইছিলাম। কমন নাউন কখনোই সেন্টেন্সে একা বসে না, হয় এর পূর্বে আর্টিকেল বসে, অথবা এর পূর্বে ডিটারমিনার বসে, অথবা এটাকে প্লুরাল করতে হয়। সেম জিনিস কাউন্টেবল নাউন কখনোই একা বসে না, হয় এর পূর্বে আর্টিকেল বসাইতে হয়, অথবা এদের পূর্বে আমাদের ডিটারমিনার বসাইতে হয়, অথবা এটাকে প্লুরাল করতে হয়। বোঝানো গেল? অথবা এটাকে কি করতে হয়? প্লুরাল করতে হয়। এই জন্য লিখছি কমন নাউন এর অনুরূপ। গত ক্লাসে ক্লাস যারা করেনি তারা মারা খাবেন। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস দেখছেন। 8:47 বেজে গেছে, 8:47 বাজে। কমন নাউনের আর ডিটারমিনার সম্পর্কে একটু আলোচনা করতে হবে। আমাদের আরেকটা ক্লাস লাগবে ইনশাআল্লাহ, আরেকটা ক্লাসে শেষ হয়ে যাব। একটা প্রশ্ন করি, চলেন উত্তর দিন। এর আগে বিভিন্ন বই পড়ছেন, বিভিন্ন টিচারের কাছে পড়ছেন,
বিভিন্ন কোচিং এ পড়াইছেন, বিভিন্ন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ছেন। এর আগে আমি যতটুকু পড়াইছি, আমি খুবই অল্প পড়াচ্ছি, কিন্তু আমি যতটুকু এখন পর্যন্ত যে টপিকের যতটুকু পড়াইছি, এইভাবে কোথাও পড়ছেন বা এতটা ক্লিয়ার কোথাও ছিলেন আগে, বা এই জিনিসগুলা কি আপনাদের জানা? আমি বিশ্বাস করি যেগুলো আপনাদের মানে ক্লিয়ার না, দ্যাট ইজ ওয়াই ডিটেল আলোচনা করছি। যদি ক্লিয়ার থাকে তাহলে আমার এত ডিটেল আলোচনার কোনো মানে হয় না। বুঝতে পারলাম? সুতরাং সঠিক মতামত দিয়ে আমাকে খুশি করার জন্য, বা যে কবির ভাই ডিটেল আলোচনা করবেন এই বয়ে মিথ্যা বলিয়েন না প্লিজ। অনেকগুলা কথা বলছি। এর আগে যে কোনো যার মন চায় তার বই পড়ছেন, যে কোনো কোচিং করছেন, কোনো টিচারের কাছে প্রাইভেট পড়ছেন, এই সিকোয়েন্স মেনটেন করে, এই স্টেপ বাই স্টেপ মেনটেন করে আমি যেভাবে পড়াইলাম, এই খুঁটিনাটি সহ এর আগে পড়া ছিল কিনা বা এই বিষয়গুলো আপনার জানা আছে কিনা, আমি 3 মিনিট আপনাদের মতামত নিব, এরপরে ক্লাস শেষ করে দেব। সবাই যদি না হয় তাহলে তো আমার ডিটেইলি পড়া লাগবে। বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সে তো পড়ছেনি, সেটা ভিন্ন কথা। যারা আমার কোনো কোর্সে পড়েন নাই, ওকে। ঠিক আছে, আমরা একটু ডিটেইলি পড়াবো। একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। আমি একটু ডিটেইলি পড়াবো, যেহেতু এই সিকোয়েন্সটা মেনটেন করে এর আগে পড়েননি বা আচ্ছা। ওকে, আমরা একটু মানসিকভাবে প্রস্তুতি নেবো। আমরা 2 ঘন্টা যেন নিতে পারি। আজকেই আমি নিতাম, কিন্তু 9টা বাজে ক্লাস আছে। 9টা বাজে ক্লাস আছে, এই কারণে আজকে আর নিতে পারলাম না। হ্যাঁ, নেক্সট রবিবারে আপনাদের ক্লাস। যদি কেউ পড়তো তাহলে দুর্বলতা আপনার মতো এমন করে যদি কেউ পড়াতো তাহলে তো দুর্বলতা অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ ভরসা। আচ্ছা, আরেকটা আপনাদের একটু অ্যাডভার্টাইজমেন্ট করতে বলি। আমাদের বিসিএস গাইডলাইনটা খুব নতুন, কিন্তু কেমন, খুবই নতুন। এই প্রতিষ্ঠানটা খুবই নতুন। আপনারা যদি ভালো সার্ভিস পান, আপনাদের আশেপাশের 2, 4, 5, 10 জন মানুষকে একটু বলিয়েন, বিভিন্ন গ্রুপে অথবা পেজে, বা আপনাদের আশেপাশে প্রত্যেকের বন্ধু বান্ধব আছে, যদি ভালো সার্ভিস দেওয়া হয় ইনশাল্লাহ। ঠিক আছে, ম্যাথমেটিক্স টিচার নিয়ে আপনাদের যে মতামত, এটা নিয়ে আমি বিবেচনা রাখছি। সবগুলো বিষয় নিয়ে আমার বিবেচনাধীন বিষয় আছে। আপনাদের দায়িত্ব থাকবে, আমি সর্বোচ্চটা দিয়ে যাব। আপনাদের যদি ভালো মনে হয় আরো 10 জন 20 জন যেন জানতে পারে। ঠিক আছে, এ পর্যন্ত থাকলো। রবিবারের দেখা হচ্ছে। আর জুলাই মাসের ক্লাসের রুটিন আমি জুলাই মাসের আগেই দিয়ে দিব, অথবা জুলাই মাসের 1 তারিখ দিয়ে দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর আমি আর একটা বলি, ইংরেজি ক্লাসগুলো ইনশাল্লাহ এইভাবেই আমি নেব। হ্যাঁ, ইংরেজি ক্লাসগুলো এইভাবে সিকোয়েন্স মেনটেন করে একটু লং টাইম নেব, কারণ সবাই তো আমার বেসিক টু অ্যাডভান্স কোর্স করা না। হ্যাঁ, বেসিক টু অ্যাডভান্স কোর্সে আরো ডিটেল পড়ানো হয়, আরো আরো অনেক বেশি, আরো অনেক বেশি ডিটেল পড়ানো হয়। আচ্ছা ভাইয়া, নেক্সট রবিবার কোন সাবজেক্টের ক্লাস হবে? নেক্সট রবিবার খুব সম্ভবত ম্যাথমেটিক্স হবে। নেক্সট রবিবার খুব সম্ভবত ম্যাথমেটিক্স হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আর 1 তারিখ থেকে আমরা রুটিন অনুসারে ক্লাস দেবো ইনশাল্লাহ, এবং 2 ঘন্টা করে।